আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এম টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আপনাদের কাছে একটা নিউ টপিক, জীববিজ্ঞান নিউ টপিক, উদ্ভিদের কোষ রসায়ন অর্থাৎ তৃতীয় অধ্যায় সেল কেমিস্ট্রির আমিষ আমিষ মানে এখানের মধ্যে শর্করা রয়েছে, আমিষ রয়েছে, তারপর লিপিড রয়েছে। এর মধ্যে আমি আমিষ সম্পর্কে আপনাদেরকে বোঝাতে এসেছি। আমিষ আমিষ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি একটি প্রোটিন, অর্থাৎ পৃথিবীর সকল অ্যামাইনো অ্যাসিড গঠিত হয় আমিষের মাধ্যমে, অর্থাৎ আমিষ গঠিত হয় অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে। বিজ্ঞানী ইমেল ফিশার এবং তার সহযোগীরা এই আমিষটি অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিড তৈরি করেন, অর্থাৎ একজন জেলে স্বাভাবিক ফিশার অর্থাৎ জেলে, অর্থাৎ বিজ্ঞানী ইমেল ফিশার এই অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার করেন। এখন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আলফা একটি হচ্ছে আলফা রয়েছে, আরেকটি হচ্ছে বিটা রয়েছে। এখন পৃথিবীর সকল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড, আলফা অ্যামাইনো অ্যাসিড। এখন পৃথিবীর সকল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। প্রোটনকে এখন অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? প্রোটনকে বিশ্লেষণ করলে যে পদার্থে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় তাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের গাঠনিক বন্ধন। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটি অ্যামিন গ্রুপ, একটি কার্বক্সিলিক গ্রুপ এবং একটি H এবং একটি R পাওয়া যায়, অর্থাৎ এর মধ্যে NH2 H C NH2S এবং R পাওয়া যায়। 1902 সালে আচ্ছা, বিজ্ঞানী ইমেল ফিশার হচ্ছে 1902 সালে এই অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার করেন। এখন অ্যামাইনো অ্যাসিডের সংকেতটা লিখি। কার্বনের চারটি হাতের মধ্যে এক হাতে দিলাম অ্যামিন গ্রুপ, আর এক হাতে কার্বক্সিলিক গ্রুপ। এখন আর বাকি দুই হাতে মধ্যে যা ইচ্ছা তা দিতে পারবো, অর্থাৎ এখানে যা ইচ্ছা তাই দিতে পারবো। এখন আমরা উপরটাতে দিলাম H হাইড্রোজেন, নিচেরটাতে দিলাম আর অর্থ হচ্ছে CnH2n-1, আর এর গিয়া হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড। এখন অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যামাইনো অ্যাসিড হলো প্রাণীর সকল অ্যামাইনো অ্যাসিড হলো প্রথমটা হচ্ছে প্রাণীর সকল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ প্রাণীদের শরীরে যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে সেগুলো হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। এখন এটাকে আলফা অ্যামাইনো অ্যাসিড কেমনে বুঝবো? কার্বক্সিলিক গ্রুপের সবচেয়ে কাছের মূল হলো কার্বন, যার কারণে কার্বক্সিলিক গ্রুপের সবচেয়ে নিকটবর্তী কার্বনকে আলফা কার্বন বলা হয়। তাহলে কার্বক্সিলিক গ্রুপ অর্থাৎ COOH এর সবচেয়ে নিকটবর্তী কার্বনকে আলফা কার্বন বলা যেতে পারে। এবং এখন 2 নম্বর হলো জুইটার আয়ন। জুইটার আয়নটা কি? জুইটার আয়ন হলো প্রথমে একটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে NH2 এর জায়গায় পুনরায় আবার কার যুক্ত করলে, তাহলে NH2 এর সাথে কার যুক্ত করলে, অর্থাৎ ওয়েল যুক্ত করলে, এবং ওই কার্বক্সিলিক গ্রুপের সাথে অ্যাসিড যোগ করলে, অ্যাসিড কি কার কি? অ্যাসিড হচ্ছে
যারা H+ আয়ন ত্যাগ করতে পারে তাদেরকে অ্যাসিড বলা হয়, কিন্তু এখানে জলীয় দ্রবণে বলা যেতে পারবে না, জলীয় দ্রবণে হবে না, কিন্তু শুধু হবে এমনি যারা কোন একটি যৌগ থেকে H+ আয়ন গিয়া করতে পারে, দান করতে পারে, তারাই হলো অ্যাসিড। যেমন HCl, H2SO4, এই দুইটা হলো অ্যাসিড। এখন এটা OH এটার সাথে যুক্ত হয় এবং কার্বক্সিলিক গ্রুপের সাথে যুক্ত হয়ে নতুন একটি যৌগ গঠন করে, অ্যামিন থেকে অ্যামিনো। এই এস থেকে কার্বক্সিলিক থেকে হাইড্রোজেন বাদ গিয়ে এটার সাথে এবং এখানের অক্সিজেন এর সাথে যুক্ত হয়ে পানি গঠন করে। তাহলে অ্যামিনোর সাথে ক্ষার যুক্ত হয়ে অ্যামিন তৈরি করে NH3 তৈরি করে। NH3 এবার কার্বক্সিলিক গ্রুপ থেকে C+H থেকে S অপসারিত হয়ে COO উৎপন্ন করে এবং যা বাকি সব হুবহু থাকবে। এটাই হচ্ছে জুইটার আয়ন, অর্থাৎ একটি যৌগে ক্ষার এবং অ্যাসিড যুক্ত হয়ে এক প্রান্তে প্লাস আরেক প্রান্তে মাইনাস, অর্থাৎ এক প্রান্তে ধনাত্মক আয়ন আরেক প্রান্তে ঋণাত্মক আয়ন যুক্ত হওয়াকে জুইটার আয়ন বলা হয়। তাহলে জুইটার আয়নের কনসেপ্ট হলো, জুইটার আয়ন হচ্ছে OH ক্ষার অথবা অ্যাসিড গ্রহণ করে নতুন একটি অ্যাসিডের অর্থাৎ ধনাত্মক অংশ তৈরি করে এবং অন্য পাশে ঋণাত্মক অংশ তৈরি করে। 3 নাম্বারটা হলো বাফার দ্রবণ। দ্রবণ না যৌগ, বাফার যৌগ। বাফার যৌগ হলো যে যৌগে কোন অ্যাসিড অথবা ক্ষার অল্প মাত্রা যোগ করার পর সেটি ঘনমাত্রা কোনরূপ পরিবর্তন না হওয়াকে বাফার যৌগ বলা হয়। অর্থাৎ অ্যামিনো অ্যাসিডটা পুনরায় রাখলে অ্যামিনো অ্যাসিডের মধ্যে এটার মধ্যে অ্যাসিড এবং এটার মধ্যে ক্ষার দিলে, অ্যাসিড আর ক্ষার দিলে ঘনমাত্রার কোনরূপ পরিবর্তন না হওয়াকে বলা হয় বাফার যৌগ। যেমন রক্ত, প্রোটিন। রক্তে আমাদের রক্তের কখনো পিএইচ এর মান কখনোই চেঞ্জ হয় না, যেরকম থাকে হুবহু সেরকম থাকে। অর্থাৎ আমরা অনেক ধরনের অ্যাসিডিক খাবার খাই, তারপর ক্ষারীয় খাবার খাই, ক্ষার খাবার খাই, কিন্তু রক্তের কোনরূপ পিএইচ এর মান পরিবর্তন না হয় না, রক্তের পিএইচ এর মান হুবহুই থাকে। এটাকে বলা হয় বাফার যৌগ। তাহলে রক্ত হচ্ছে একটি বাফার যৌগ, প্রোটিন হচ্ছে একটি বাফার যৌগ। চার নম্বর বৈশিষ্ট্য হলো অ্যামিনো অ্যাসিড পানিতে দ্রবীভূত হয়, অর্থাৎ কলাইডাল বলা যেতে পারে। কলাইডাল অর্থ কি? কলাইডাল অর্থ হলো, অর্থাৎ যে কোনো একজনকে একটি রুমের মধ্যে বন্দি করে দেওয়া হলো এবং তাকে বলা হলো আজ থেকে তুমি কলাইডাল শক্তিটা পালে, এ কখনো মরবে না। অর্থাৎ কলাইডাল শব্দটা হচ্ছে দূরবর্তী যতই দূরে থাকুক না কেন পানিটা সে শোষণ করে নিতে পারবে। তাহলে কলাইডাল অ্যামিনো অ্যাসিডকে কলাইডালও বলা যেতে পারে, এই অ্যামিনো অ্যাসিডকে কলাইডাল বলা যেতে পারে। অর্থাৎ অ্যামিনো অ্যাসিড পানিতে দ্রবীভূত হয়, বাট অ্যালকোহলে দ্রবীভূত হয় না। অ্যালকোহলের অ্যামিনো অ্যাসিড কখনো দ্রবীভূত হবে না, কারণ অ্যামিনো অ্যাসিডের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে যা অ্যামিনো অ্যাসিড সহ্য করতে না পারে, বাট এমনি, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড এই অ্যালকোহলের মধ্যে কখনোই দ্রবীভূত হয় না। 5 নাম্বার
অ্যামিনো অ্যাসিড পেপটাইড সৃষ্টির মাধ্যমে প্রোটিন গঠন করে, পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন থাকে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে প্রোটিন তৈরি করে। পেপটাইড বন্ধনটা হলো দুইটি অ্যামিনো অ্যাসিডের মধ্যবর্তী যোগ করা, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার মাধ্যমে তৈরি হয় কি পেপটাইড বন্ধন তৈরি হয়। পেপটাইড বন্ধনের অন্তত 50টি পেপটাইড বন্ধনের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। কয়টা বন্ধন? 50টি, সর্বনিম্ন 50টি, সর্বোচ্চ অনেকগুলো হতে পারে। 49টা হলেও কখনো হবে না, অর্থাৎ 50টি অ্যামিনো অ্যাসিডের পেপটাইডের বন্ধনের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড তৈরি করে, অর্থাৎ দুইটি অ্যামিনো অ্যাসিড দুইটি অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিড, দুইটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে এখন যদি এদের মধ্যে বি অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে বন্ধন গঠন করাবো, বন্ধন। তো বন্ধন গঠন করার জন্য এই সি ডাবল এস কে একটু সাজাবো। সি ডাবল এস কে সাজালে সি ডাবল ও এইচ, তারপর NH2 কে বাংলে তাহলে এই কার্বক্সিলিক গ্রুপ অ্যামিনো অ্যাসিডের মধ্যে এখন বন্ধন ঘটবে। বন্ধন ঘটার সময় এখান থেকে OS দিবে এবং এখান থেকে S দিবে। S আর OS মিলে পানি গঠন করে। পানি হিসেবে এখানে পানি হচ্ছে প্রভাবক অথবা কোনো একটি কারণ হিসেবে কাজ করে। মানে পানিটা হচ্ছে আছে কার্বক্সিলিক গ্রুপ এবং অ্যামিন গ্রুপের মধ্যে বন্ধন হওয়ার পর পানিটা অপসারণ হয়ে যায়। এটাই হচ্ছে পেপটাইড বন্ধন, অর্থাৎ তাহলে অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন গঠন করে। তাহলে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য অনেক রয়েছে, যা আবুল হাসান স্যারের বই 117 নম্বর পেজে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। এখন অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগ। অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ। আজ পর্যন্ত প্রাণীদেহে 20টি অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। আজ পর্যন্ত প্রাণীদেহে 20টি অ্যামিনো অ্যাসিড তাহলে আজ পর্যন্ত প্রাণীদেহে 20টি অ্যামিনো অ্যাসিড আবিষ্কৃত হয়। এটার মধ্যে ভিত্তি করে 20টির মধ্যে ভাগ করে আত্মবশ্যকীয়, অনাত্মবশ্যকীয়, অনাত্মবশ্যকীয়। আত্মবশ্যকীয় উপাদান হলো 8টি। আত্মবশ্যকীয় উপাদান হলো 20টির মধ্যে 8টি। তাহলে 20টি থেকে 8টি গেলে আর অনাত্মবশ্যকীয় হলো 12টি। প্রাণীদেহে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আত্মবশ্যকীয়। অনাত্মবশ্যকীয় বাহির থেকে হওয়া যায়, মানে অর্থাৎ শরীরের বাহিরে বিভিন্ন ধরনের বিক্রিয়া যৌগ থেকে অনাত্মবশ্যকীয় উপাদানগুলো হয়, কিন্তু সো মাচ ভেরি মাছ হলো এখানে সবচেয়ে হলো আত্মবশ্যকীয় উপাদান 8টি গুলা। এখন আত্মবশ্যকীয় উপাদান 8টি কি কি? আত্মবশ্যকীয় উপাদান আত্মবশ্যকীয় এলিমেন্টের প্রথমটা হলো লিউসিন। লাইসিন, তারপর লিউসিন।
আইসোলিউসিন, আইসোলিউসিন, মেথিওনিন, মেথিওনিন, থ্রিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, ভ্যালিন, ফিনাইল অ্যালনিন, ফিনাইল অ্যালনিন। এখানে একটা মিস্টেক গেল, আইসোলিউসিন না আইসোলাইসিন। তাহলে উদ্ভিদের আত্মপোষকীয় উপাদানগুলো হলো লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মেথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, তারপর আইসোলাইসিন। আইসোলাইসিনটা 2 নম্বর স্থানে অবস্থিত এখানে। এখন মনে রাখার উপায়টা হচ্ছে বারবার যদি পড়া হয় মুখস্থ হয়ে যায়। এখানে ম্যাথিউনটা শ্রীলঙ্কার প্লেয়ার অ্যাঞ্জেলো ম্যাথিউস থেকে আসা হয়েছে মনে হয়, ম্যাথিউনিন, অ্যাঞ্জেলিও ম্যাথিউস মনে হয়। এখন শিশুদের, এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে আত্মপোষকীয় উপাদান হলো 8টি। শিশুদের ক্ষেত্রে আরো 2টি এক্সট্রা আছে। 2টি এক্সট্রা গুলো হলো আর্জেনিন, হিস্টিডিন, আর্জেন্টিনার হিস্টোরি। তাহলে আর্জেনিন, হিস্টোডিন, এই 8টা, এই 2টা সহ শিশুদের ক্ষেত্রে 10টি টোটাল। মেডিকেল অ্যাডমিশন 21-22 সিজনে এসেছে শিশুদের ক্ষেত্রে 9 নাম্বার আত্মপোষক অ্যামিনো অ্যাসিড আর 9 নাম্বার আত্মপোষকীয় উপাদানটি কি? 9 নাম্বার আত্মপোষকীয় উপাদানটি হলো আর্জেনিন। আর্জেনিন শিশুদের ক্ষেত্রে কেন অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড? শিশুদের ক্ষেত্রে আত্মপোষকীয় উপাদানগুলো শরীরে গঠিত হতে পারে না, যার কারণে আর 2টি এক্সট্রা অ্যামাইনো অ্যাসিড আর্জেনিন ও হিস্টোডিন উপাদান হচ্ছে আত্মপোষকীয় উপাদান বাকি 8টির সাথে যুক্ত হয়েছে। আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার কিছু দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।